আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলে অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমাদের ভার্সিটি প্রিপারেশন একেবারে শেষের দিকে। ইতিমধ্যে হচ্ছে কি বিভিন্ন ইউনিটে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা হচ্ছে কি বিগত কথার ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বাংলা পদ্য নিয়ে, কয়েকটা পদ্য নিয়ে কথা বলা ট্রাই করব। আজকে সিস্টেমটা হবে, আমরা চেষ্টা করব হচ্ছে একটু তাড়াতাড়ি জিনিসটা শেষ করার জন্য। আপনারা অ্যান্সার করবেন, আমরা 1 থেকে 20 পর্যন্ত নিব, দেন হচ্ছে 1 মিনিট সময় নিব। আমি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করি, টাইমলাইনে শেয়ার করব প্লাস না আচ্ছা প্লিজ ওকে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে আসার জন্য। আমি অনুরোধ করব, আরেকটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে কি কালকে যারা হচ্ছে কি শেয়ার দিয়েছিলেন আপনাদের জন্য হচ্ছে কি বই রেখেছি, অনেকে শেয়ার দিয়েছেন। আজকেও হচ্ছে কি ক্লাসে হচ্ছে কি সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারী যারা আছেন তারা হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে টাকা বই যেটা আছে সেটা আমি একটু নিজের টাইমলাইন একটু শেয়ার করি, দেন হচ্ছে আমরা পুরো দমে সব কিছু শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে প্লিজ। আমি আরও 1 মিনিট অপেক্ষা করব, এই কারণে অপেক্ষা করব যাতে করে হচ্ছে সবাই একসাথে ক্লাসটা আমরা শুরু করতে পারি, ঠিক আছে? না, আপনারা কোনো শেয়ার করেন নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, প্রথমে আমরা যেই ইয়াটা নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমরা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে যারা এখনো পরীক্ষা দেয় নাই, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিনে প্লাস আদার্স ইউনিভার্সিটিতে যেগুলোতে বাংলা আছে সবগুলা হচ্ছে ভার্সিটির জন্য যে বাংলা টপিকগুলো লাগবে আমি সেই আদলে ক্লাসটা সাজানোর ট্রাই করেছি। আমি অনুরোধ করব আপনারা হচ্ছে কি একসাথে আমার সাথে ক্লাসটা এনজয় করবেন। প্লিজ শেষ পর্যন্ত থাকবেন যাতে করে হচ্ছে কি উপকৃত হতে পারেন। এই আসলেন আবার বের হয়ে গেলেন, এটা কিন্তু হবে না, শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, তাহলে আমি আর কথা বলছি না। ওয়ালাইকুম আসসালাম। কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত আছেন সেটা একটু জানাবেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন সেটা একটু জানাবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান, তাহলে আমরা আর ওকে ঠিক আছে, তাহলে শুরু করি। আল্লাহ ভরসা, দেখি কতটুকু যাইতে পারি। যে কয়জন আছেন শেষ পর্যন্ত থাকবেন, আর যদি মনে হচ্ছে কি গুরুত্বপূর্ণ ক্লাসটি তাহলে একটু টাইমলাইনে শেয়ার করবেন। ওকে, দেখতে চিটগাংয়ের মানুষ বেশি। ওকে ওকে, চিটগাংয়ের মানুষ বেশি। আচ্ছা, সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা, আচ্ছা ওকে স্যার সব কবিতা আমি কোনটা দেখি নাই। এবার একটু কথা বলি, আপনাদের হচ্ছে কি একটা সমস্যা ছিল বিগত ক্লাসে, স্যার ওই যে মাসি পিসিকে ধরার জন্য টোটাল কয়জন আসছিল এরকম একটা কোয়েশ্চেন ছিল। আমি দেখতেছি আপনারা হচ্ছে কি আমি একটা পোস্ট করার পর ওখানে অনেকে হ্যাঁ রিয়েক্ট দিচ্ছেন, তারপর হচ্ছে কি অনেকেই বিভিন্নভাবে কটাক্ষ করতেছেন। এটা কেন করতেছেন আমি জানি না। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনার কমন সেন্স যেটা আছে, আমি একটু কমন সেন্স নিয়ে একটু কাজ করব। দেখেন, এটা হচ্ছে কি বইয়ের হুবহু একটা লাইন, দেখেন একটু খেয়াল করেন। এটা হচ্ছে কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। তাহলে পেয়াদা কয়জন আসছিল? 3 জন আসছিল। ওকে, লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা, তাহলে 3 জন আসছিল, ওনাদেরকে সে চিনে, তারা চিনে। আর যে লাল পাগড়ি আটা যে লোকটা ছিল তাদের অচেনা, তাহলে টোটাল কয়জন হয়েছে? 4 জন। তারপর দেখো কানাইয়ের সাথে, মানে ওখানে কানাই ছিল, 3 জন পেয়াদা ছিল, পাগড়িওয়ালা 1 জন ছিল। তাহলে 1-এর সাথে 3 যোগ করলে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5। যারা মারামারি ফাটাফাটি করতেছ প্লিজ এটা আর করিও না, আল্লাহর ওয়াস্তে এটা দিয়ে আর কষ্ট দিও না আমারে, এটা শেষ।
এই কাহিনী এখানে খতম। এই কোয়েশ্চেন আসবে কিনা জানি না, বাট এই কোয়েশ্চেন এখানেই খতম। ওকে, তাহলে একসাথে অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে পদ্ম নিয়ে কথা বলবো। তুমি কই? এই যে তুমি, তোমার খুঁজে পাই না কেন? মার্কার সিলেক্ট হচ্ছে না। আচ্ছা দেখি, দেখো সোনার তৈরি এখানে। আচ্ছা, সোনার তৈরি কবিতায় অনন্তকাল স্রোতের প্রতীক কোনটি? এখানে একটু অপশনে বলতে হবে, এখানে একটু অপশনে বলতে হবে। সোনার তৈরি কবিতায় অনন্তকাল স্রোতের প্রতীক কোনটি? এটা কি সোনার তৈরি, সোনার ধান, বাঁকা জল নাকি মাঝি? এটা একটু বলতে হবে। মার্কার সিলেক্ট হচ্ছে না। আচ্ছা একটা মিনিট, এটা অ্যান্সারটা করেন আপনারা প্লিজ। কোথায়? থ্যাংক ইউ অপেক্ষা করার জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা একটু খেয়াল করতে হবে, সোনার তরী কবিতায় অনন্তকাল স্রোতের প্রতীক কোনটি? এটা কি সোনার তরীকে বুঝেছে সোনার ধান, বাঁকা জল নাকি মাঝি? স্যার এটা হচ্ছে কি আপনার বইয়ের হচ্ছে কি 9 নম্বর লাইনের হচ্ছে কি 2 নম্বর শব্দ, 9 নম্বর লাইনের 2 নম্বর শব্দের মধ্যে স্পষ্ট দেয়া আছে এটা হচ্ছে কি বাঁকা জল। আপনার হচ্ছে কি 9 নম্বর লাইনের, আপনার হচ্ছে কি 9 নম্বর লাইনের মধ্যে পাবেন এই জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি বাঁকা জল। এবার আসেন, নিচের কোন কবিতাটি 8 মাত্রাবৃত্ত ছন্দে রচিত? এটা যেহেতু আপনাদের এই টপিক, একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। এটা বাঁকা জলের কথা বলা হয়েছে, এটা মাথায় রাখবেন। আপনাদের বইয়ের 9 নম্বর লাইন। এরপর হচ্ছে কি, এটা হচ্ছে কি সোনার তরী, এটা ইজি আছে। এর পরবর্তী কোয়েশ্চেনটা আপনার কাছে একটু কঠিন লাগবে। দেখো না, এটা শুধুমাত্র সি ইউনিট বলা যাবে না, অল ইউনিটে কাজে আসবে এটা, ঠিক আছে? সোনার তরী কবিতায় পঙ্ক্তি সংখ্যা কয়টি? এখন হচ্ছে 40, 42, 46 নাকি 48? আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা জানেন এখানে হচ্ছে টোটাল স্তবক। স্তবক মানে বুঝেন? স্তবক মানে হচ্ছে কি কয়েকটা লাইন মিলে যেটা হয় সেটাকে বলা হয় স্তবক। ওখানে টোটাল স্তবক আছে 8টা, আর প্রত্যেকটা স্তবকের মধ্যে খুব সম্ভবত 4টা করে লাইন আছে। এবার হিসাব করেন এখানে সোনার তরী কবিতায় পঙ্ক্তি বা লাইন সংখ্যা কতটি? অনেকে পারে নাই। 3 নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা করতে হবে, সোনার তরী কবিতায় পঙ্ক্তি সংখ্যা কয়টি? ওকে, পেয়েছে অ্যান্সার। অনেকে 42 তো বলতেছেন, এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, শ্রাবণ গগন ঘিরে এর পরের চরণ কোনটি? শূন্য নদীর তীরে। ভাই লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে, লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে। শ্রাবণ গগন ঘিরে এর পরের চরণ শূন্য নদীর তীরে, ঘন মেঘ ঘুরে ফিরে থরে বিথরে, যত চাও তত লও তরণী পরে। এটা একটু অ্যান্সারটা বলতে হবে। এটা 4 নম্বর কোয়েশ্চেন। আপনি 1 থেকে 10-এর মধ্যে কয়টা পারতেছেন বা কয় নম্বর ক্যারি করতে পারতেছেন এটা একটু আমাকে জানাইতে হবে, ঠিক আছে? তাহলে শ্রাবণ গগন ঘিরে এর পরের চরণ কোনটি? এখন অ্যান্সার পাই নাই, 4 নাম্বার অ্যান্সার পাই নাই। আল্লাহর রাস্তা আপনারা অ্যান্সার করার সময় হচ্ছে 4-এর গ, 5-এর ক, এভাবে একটু দিয়েন, আমার একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি ঘন মেঘ ঘুরে ফিরে। কবিতা সম্পর্কে একটি স্মার্ট আইডিয়া রাখিয়েন, ঠিক আছে? ওকে, যে আমার কথা এখন স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে বলিয়েন। খরপরশা শব্দের আভিধানিক অর্থ কি? খরস্রোত, তীব্রগতি, ধারালো বর্ষা, তীক্ষ্ণ তীর। এটা কি হবে আমাকে এটা একটু কমেন্ট সেকশনে বলেন তো। খরপরশা শব্দের আভিধানিক অর্থ খরস্রোত, তীব্রগতি, ধারালো বর্ষা, তীক্ষ্ণ তীর। এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলেন। ওকে,
আপনারা আমার কথা এখনো বোঝেন নাই। নমস্কার ভাইয়া, ঠিক আছে। 5 নাম্বার, আপনার নাম্বার সহ বলিয়েন আমার যাতে বুঝতে অসুবিধা না হয়। 5 নাম্বার নীরব, ঠিক আছে। এটা মনে রাখবেন, আপনারা হচ্ছে কি স্কুলের প্রতিযোগিতার মধ্যে বর্ষা নিক্ষেপ নামের একটা প্রতিযোগিতা দেখছেন কিনা আমি জানি না, একদম ধারালো অস্ত্র এইভাবে মারে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 নাম্বারের হচ্ছে কি গ। আলহামদুলিল্লাহ, অনেকের ভালো অ্যান্সার হচ্ছে, এটা খুবই দারুণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বিবিধ প্রসঙ্গ, পুনশ্চ, বনফুল, এটা হচ্ছে কি বউ ঠাকুরানীর হাট। এটার অ্যান্সারটা আমাকে একটু বলতে হবে, আমি একটু তাড়াতাড়ি যাব, আজকে আমার অনেকগুলো কোয়েশ্চেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে কবিতার বই, বলে এটার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি। 6 নাম্বার, 6 নাম্বার, এটা একটু রিমুভ করে দেন তো। 6 নাম্বার অ্যান্সারটা আমি এখনো পাই নাই। ওকে শিহাব 6 এর গ বলতেছে, ইয়েস 6 এর গ। আলহামদুলিল্লাহ, এটাও ভালো অ্যান্সার পেয়েছি আমি। নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? শুদ্ধ। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, আর আছে আরো আছে দিয়েছি ভরে। আমার মনে হচ্ছে এখানে যে কোনো একটা বর্ণ মিসিং আছে, একটু খেয়াল করতে হবে। এখন আমার লোহ করুণা ভরে, চারিদিকে আকাজল করেছে খেলা। শুধুমাত্র একটা বর্ণের পার্থক্যের কারণে পুরো লাইনটা ভুল। 7 নাম্বার, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, আর আছে আরো আছে দিয়েছি ভরে, এখন আমার লোহ করুণা ভরে। এখানে কোন লাইনটা মিসিং আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার আমি এখন দেখাবো না, অ্যান্সারটা দেখানোর সুযোগ এখন আমার নাই। বলে এটার অ্যান্সারটা কি হবে? 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কি এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এখন প্রশ্ন আসতে পারে ভাই এখানে আর ভুল কোথায়? আর আছে আরো আছে, এখানে একটা জিনিস ভুল আছে, কোথায় ভুল আছে সেটা আমাকে বলো। এখানে আর আছে আর নাই, এখানে একটা আর নাই হবে, এই লাইনটা ভুল। ওকে, থ্যাংক ইউ। দেখো এখন আমার লোহ করুণা ভরে না তো করুণা করে, এটা চারিদিকে বা আকাজল না তো বাঁকাজল। ওকে ঠিক আছে, পেয়ে গেছি অ্যান্সার। এরপরটা দেখো, থরে বিথরে এখন আমার লোহ করুণা করে চরণটি কোন কবিতার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন হয়তো টপিকটা দিয়ে শুরু করছে, এই জন্য তোমাদের সহজ লাগতে পারে, বাট এটা হচ্ছে কি যখন তোমার লাইনগুলো ভুলে যাবে তখন কঠিন মনে হবে। চারিদিকে বাঁকাজল করিতেছে খেলা, বাঁকাজল বলতে কি বোঝানো হয়েছে? মহাকালের স্রোত, বিধ্বংসী নদীর জল, এ ও বি দুটোই কোনোটি নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলে এটা এই অ্যান্সারটা আমাকে একটু বলো। 9 নাম্বার, অ্যান্সারটা আমাকে একটু বলতে হবে প্লিজ। 9 নাম্বার, চারিদিকে বাঁকাজল করিছে খেলা বা করিতেছে খেলা, বাঁকাজল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, করিছে খেলা, ওকে। আর চারিদিকে বাঁকাজল করিছে খেলা, এটা একটা টাইপিং মিস্টেক। এখানে বাঁকাজল বলতে কি বোঝানো হয়েছে? আমাকে লিগ্যাল অ্যান্সারটা বলো, লিগ্যাল অ্যান্সারটা বলো ভাইয়া। এখানে অনেকজন চুপচাপ, অন্য কারো কাছ থেকে ফটোকপি মারিও না। তাহলে এখানে হচ্ছে কি বাঁকাজল, বাঁকাজল বলতে বোঝানো হয়েছে মহাকালের স্রোত, যেটা হচ্ছে কি প্রবহমান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সোনার তরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? এটা পারবেন? সোনার তরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? কোন কবিতাটি কোন ছন্দে রচিত এটা একটু মাথায় রাখতে হবে। কয়টা মাত্রা আছে, কয়টা পঙ্কুক্তি আছে, কয়টা স্থবক আছে, এটার উপর একটা স্মার্ট আইডিয়া লাগবে। ফার্স্ট অ্যান্সার দিছি ভাই, আমি কমেন্ট সবগুলো নিচ্ছি না, এই কারণে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, যদি ঠিক বলে থাকেন আলহামদুলিল্লাহ। ওকে, এবার এই 10টার মধ্যে কার কয়টা হয়েছে? আজকে সব বাস খাচ্ছি, হ্যাঁ জীবনে বাস খাওয়া ভালো। এখন এই 10টার মধ্যে কার কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহ, এখানে অনেকেই বলতেছে এটা 8 মাত্রা। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, দেয়ার ইজ নো হেজিটেশন, এখানে কোনো চাপ নাই। এবার বলো তুমি 10-এর মধ্যে কত পেয়েছো? 10-এর মধ্যে তোমার অ্যান্সারটা কত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। 10-এর মধ্যে অ্যান্সারটা কত? এবার আসো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, সোনার তরী কবিতায় এই তুমিটাকে? তুমিটা কি কাজী মোহাম্মদ মুসলিম, না কৃষক, তরী, মাঝি, নাকি কবি? আমাকে একটু বলো তো, এখানে তুমিটাকে? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, সোনার তরী কবিতায় এই তুমিটা কে? কৃষককে বলেছে, তরীকে বলেছে, মাঝিকে বলেছে,
কবি কে বলেছে? আমাকে একটু কমেন্টে বলো তো, আমাকে একটু কমেন্টে বলো। এটার জন্য আমি 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ড। ওকে, অনেক ভালো অ্যান্সার, অনেক ভালো অ্যান্সার। এটা হচ্ছে কি মাঝি, হচ্ছে ওই যে নৌকা নিয়ে যখন চলে যাচ্ছিল তখন ডাক দিচ্ছে, এই ভাই তুমি কোথায় যাচ্ছ, এভাবে ডাক দিয়েছিল। ওকে, আলহামদুলিল্লাহ 3 থেকে পাইছো। এবার দেখো 11 থেকে 20 পর্যন্ত কয়টা হয়। ঠাই নাই ছোট সে তরি, ড্যাশ সোনার ধানে গিয়েছে বড়ি। আমার ভাই দেখো কোয়েশ্চেনটা কত প্যাচালো একটা কোয়েশ্চেন। আমার আছে, তোমারই আছে, আমারই আছে, আমারই আছে, সেম সেম বাট ডিফারেন্ট একটা অ্যান্সার, সেম সেম বাট ডিফারেন্ট একটা অ্যান্সার। এখানে কি আমার হবে নাকি আমারই হবে? আমার স্মরণ শক্তি যদি বেইমানি না করে কবিতার একেবারে শেষের দিকে 2 নম্বর বা 3 নম্বর লাইনের মধ্যে স্পষ্ট দেখবেন, শেষের দিকে 1 2 আপনি দেখবেন ওখানে স্পষ্ট একটা লাইন লেখা আছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা আমার হবে না, যারা আমার বলতেছো আমি জানি না, এটা আমার হবে না, আমারই হবে। এই যে আরাফাত, তুমি ভুল অ্যান্সার দিয়েছো ভাই, এটা আমারই কবিতার হুবহু লাইন। হারটি স্পষ্ট করে পড়া জরুরি আমি মনে করছি। ভাই আমি একটু বলে রাখি, এখান থেকে হুবহু কমন পাইতেও পারেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আর এই ক্লাসটা নেওয়ার একমাত্র ইন্টেনশন হচ্ছে কি আমি কিভাবে প্রস্তুতিটা নিব আমি সেটাই জানান দেওয়ার জন্য আসছে, সেটা জানানোর জন্য আসছি। কিভাবে পড়তে হবে সেটাই মূলত আপনাকে আমি গাইড করব। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর বলো। 13 নম্বর কোয়েশ্চেনটা কি হবে? অনেকেই ভালো অ্যান্সার দিয়েছে, বলতে চাচ্ছে এটা মাত্রাবৃত্ত। কি পাতাল আব্দুল্লাহ মারুফ, তুমি এখন বুঝতে পারছো? এটাই উপকার হবে। এটা বলো তোমরা, জাস্ট এই তোমরা কিওয়ার্ডটা লিখো। তোমরা লিখবে কি জানো? পাগল ছেলে মেয়ে একেবারে। 13 B অথবা 13 C এভাবে লিখো না। তোমাকে এগুলো কে লিখতে বলছে? না, এভাবে লিখিও না, টাইম যাবে। এটা হচ্ছে মাত্রাবৃত্ত। এবার আসো সোনার তরী কবিতায় 2 বার সোনার তরী হয়ে গেছে। উল্লেখিত সময়টা কি? দুপুরের কথা, বিকালের কথা, সকালের কথা নাকি রাতের কথা? আমার যতটুকু জানি পরকালে হচ্ছে কি প্রভাতের একটা কথা উল্লেখ আছে। এবার বলো, আমি একটা হিন্টস দিলাম, 14 নম্বরের অ্যান্সারটা কি হইতে পারে? কবিতার হুবহু লাইন, কবিতার হুবহু লাইন। কবিতার হুবহু লাইন। ওকে, যারা কোয়েশ্চেন পারতেছেন না পারলেও ক্লাসে থাকেন, অ্যাটলিস্ট একটু উপকার হবে। এবার দেখো এখানে যেহেতু প্রভাতের কথা বলা আছে, দ্যাট মিনস এটা সকাল। এরপর সোনার তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় কোনটি, মানে মূল থিম? নদী ও নৌকা। আল্লাহ ভাইয়া, কবিতার মধ্যে তো নদী আর নৌকার কথা আছে, এটাই হবে না ভাই। 2 2 সবসময় 4 হয় না, 2 2 সবসময় 4 হয় না, অনেক সময় 4 আর 0 4 হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। 2 + 2 = 4 হয় না, সুতরাং ইউ হ্যাভ টু বুঝতে হবে। এবার বলো এখানে অ্যান্সারটা কি হবে? আমি 15 নম্বরে চলে আসছি, একটু তাড়াতাড়ি করলে আমার জন্য বেটার হয়। মনে রাখবেন এখানে হচ্ছে কি মহাকাল মানে হচ্ছে কি একটা সময়ের কথা বর্ণনা করেছে। সোনার তরী কবিতার মধ্যে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর চাচ্ছিলেন তার যে সাহিত্যকর্মগুলো আছে একটা সময়ের মাঝে সে ছড়িয়ে দেওয়ার জন্য। ডেফিনেটলি এখানে একটা মহাকালের কথা বলা আছে, তাহলে এটা হচ্ছে কি মহাকাল এবং মানুষ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? জীবন প্রবাহ, অনন্তকাল স্রোত, তির্যক জলরাশি, নদীর স্রোত। এবার বলো বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? ভুল হোক সমস্যা নাই, কোয়েশ্চেন ভুল হোক সমস্যা নাই, তবে আমি মনে করি আসাটা জরুরি, ক্লাসে থাকাটাই জরুরি। দেখো তাহলে 16 নম্বর বলো। 16 নম্বর অ্যান্সার আমি এখনো পাই নাই। আমার অ্যাটলিস্ট একটা কমেন্ট দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কি অবস্থা। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? এখন অ্যান্সার পাই নাই। আরফাত তুমি নাম্বারটা সহ মেনশন করো। ওকে ফাহা, ঠিক আছে। এবার আসো, এটা এখনো অ্যান্সার পাই নাই। ইয়েস, অনন্তকাল স্রোতের কথা বলা হয়েছে। ইয়েস। এবার আসো তরু ছায়া মসি মাখা, এই শব্দবন্ধে মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ কি? ছুরি, কলম, কালো রং, সবুজাত বা সবুজ রং, যাই মনে করো। এবার তুমি অ্যান্সার দাও তো এখানে আসলে কি বুঝাইছে?
কবিতাটা আমি আমার হচ্ছে কি ঢাবি তুফান ব্যাসের মধ্যে স্পষ্ট পড়িয়েছি, অনেক দারুণ ব্যাখ্যাও দিয়েছি। এভাবে একটু পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তরু ছায়া মসিমা খাই শব্দ বন্ধে মসি কি অর্থে ব্যবহৃত হয়? ভাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু বিশ্লেষণ করে পড়তে হবে, কবিতায় কি বোঝাচ্ছে সেটা একটু জানতে হবে। ওকে পাপল, ঠিক আছে, এবার বলো এটা কি? এটা অনেকে 17 নম্বর গ বলতেছে। ইয়েস, যারা 17 বলতেছেন তাদের অ্যান্সার ভুল, এই কথা বলা যাবে না, কারণ তাদের অ্যান্সারটা ঠিক। ওকে, যারা হচ্ছে কি টেক্কা বইটা পাইতে যাচ্ছেন মিনিমাম 15টা প্লাস শেয়ার মারি দেন, বই পেয়ে যাবেন। ঠিক আছে, এটা বললাম অফার, আমি কিন্তু কোর্স বিক্রি করতে আসি নাই। আবার আমার উপর এগুলা খারাপ ওয়ার্ডগুলো আমার উপর ব্যবহার করিও না। যত চাও তত লো বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ? ভাই রে ভাই, কি জাতীয় বাক্যের উদাহরণ আমি এত কিছু জানি না। আমার স্মরণ শক্তি যদি বেমানি না করে একটা কথা মাথায় রাখবেন, আপনারা যারা বাক্য প্রকরণ বা বাক্য সম্পর্কে পড়েছেন, বাক্য কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটি বাক্যের মধ্যে দুটি অংশ থাকে, একটাকে বলা হয় উদ্দেশ্য, একটাকে বলা হয় বিধেয়। একটি বাক্যের মধ্যে সাধারণত 3টি উপাদান থাকে, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে ক্রিয়া। তারপর হচ্ছে একটা সার্থক বাক্যের মধ্যে 3টা গুণ থাকে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা যোগ্যতা। এটা আমরা পড়েছি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্য হচ্ছে কি 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ইয়েস, আমি জটিল বাক্যের কথাই বলছি। যে বাক্যের মধ্যে দুটি অংশ থাকে এবং একটি বাক্য অপরটির উপর নির্ভরশীল সেটাকে বলা হয় জটিল বাক্য বা মিশ্র বাক্য। ভাইয়া বুঝি নাই, যে বাক্যের শুরুর মধ্যে আপনি দেখবেন যারা, তারা, যিনি, তিনি, যে, সে, যখন, তখন, যেহেতু, সেহেতু, যদি, তবে, যদিও, তবু, এই সকল বাক্যগুলোকে বলা হয় জটিল বাক্য। জটিল বাক্যের মধ্যে 100% সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়। সাপেক্ষ মানে কি জানেন? যে, সে, যেমন তেমন, যত তত, যিনি তিনি, যেহেতু সেহেতু, যদি তবে, যখন তখন, যদিও তবু, যদিও তথাপি, যে তাকে, অর্থাৎ দুই পাশে দুইটা তাবিজ থাকলে সেগুলাকে বলা হয় সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম। একদম পৃথিবী উল্টে গেলে উল্টে যাক, কারো সংসার ভাঙলেও ভেঙে যাক, এই কথাটা মাথায় রাখবা। যদি যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যেমন তেমন, যখন তখন, যদিও তবু, এই তাবিজগুলো থাকে, এগুলোকে বলা হয় সাপেক্ষ। 100% এটা সাপেক্ষ সর্বনাম হবে। আমি কি আমার জায়গা থেকে ক্লিয়ার করতে পারছি ভাইয়া? বলো আমার বাংলা কথা বুঝো কিনা দেখো ভাইয়া। সাপেক্ষ সর্বনাম বুঝাতে পারছি আমি? সাপেক্ষ সর্বনাম বুঝাতে পারছি? ওকে, এবার দেখো, তোমরা যারা বাক্য বানাইতে পারো না, কেন যে বাক্য বানাইতে পারো না আমি জানি না। যেমন যদি তবে, যদি তুমি পার্কে আসো তবে আমি যাব। তারপর যে, সে, যে আমাকে সব সময় মেসেজ দেয় সে আমার বউ। কথার কথা। যিনি তিনি, যিনি আমাকে সব সময় আলোর পথ দেখেন তিনি আমাদের মুসলিম স্যার। ওকে, যখন তখন, যখন তোমার ভার্সিটির কথা মনে পড়বে তখনই তুমি পড়তে বসবে। ইয়েস, যেহেতু তুমি অনেক পরিশ্রম করেছো সেহেতু তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। যে তাকে, যে ভিক্ষে চাই তাকে ভিক্ষে দাও। যদিও তবু, যদিও আমি অনেক ফাঁকিবাজি করেছি তবু আমি চান্স পেয়ে গিয়েছি। 100% কারেক্ট। দেয়ার ইজ নো হেজিটেশন, কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, এক কথা এক দাবি, পরিশ্রম করো সফল হবা। ওকে ওকে, ও পানি খাওয়া উচিত। এবার আসো, এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শূন্য নদীর তীরে রহিনী পড়ি। এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে কি ভয়, উল্লাস, বিরক্তি, অপূর্ণতা। ইয়েস, আমাদের জীবনটা অপূর্ণতা দিয়ে পূর্ণ হয়ে গেছে, আমাদের লাইফটাই অপূর্ণতা দিয়ে পূর্ণতা পেয়েছে। ইয়েস, শূন্য, শূন্যতায় শূন্যস্থান শূন্য। এই যে একটা কথা আছে না, আমাদের সমাজে দেখবা অনেক মানুষ হচ্ছে কি সমস্যা না করে সমস্যায় পড়ে যাচ্ছে। এটার জন্য আমি একটা কথা মানে বলি ভেবে, সমস্যা না করে যদি সমস্যায় পড়তে হয় তাহলে আমি সমস্যা সৃষ্টি করে সমস্যায় পড়লে কি সমস্যা? ইয়েস, এটাই হচ্ছে। তাই শূন্য নদীর তীরে সে পড়ে আছে মানে বুঝো, শূন্য নদীর তীরে সে পড়ে আছে মানে 100% অপূর্ণতা। আমার কথা কি বুঝো? ওকে, এবার আসুন, ভাইয়া এটা কোন ক্লাসের ক্লাস নিচ্ছেন? ভাইয়া আমি এখানে ইংলিশও পড়াই ফেলছি, ভাইয়া আমি এখানে বাংলাও পড়াই ফেলছি, ভাইয়া আমি এখানে বিজ্ঞাপন করে যে সেটাও পড়াই ফেলছি, এটাও পূর্ণতার বেদনা হবে। এবার সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়? যাদের কমন সেন্স আছে, কমন শব্দটা বাদ দিয়ে সেন্স যেটা আছে সেটা দিয়ে চিন্তা করলে অ্যান্সার পেয়ে যাবেন। সোনার তরী কবিতার মধ্যে একজন মাঝি ছিল, মাঝি মানে যে নৌকা চালাচ্ছে। তারপর একজন ছিল কবি বা কৃষক। এবার বলেন কয়টা আছে? এবার বলেন কয়টা আছে? এখন থেকে আস্তে আস্তে কথা বলবো। বাংলা কথা বুঝো কিনা দেখো, হায়ার ম্যাথ বলে দিছে। ওকে, এখন থেকে আমি আস্তে আস্তে কথা বলবো। এখানে কয়টা চরিত্র আছে বলো? ওকে ডান। এখানে হচ্ছে কি দুইটা। কয়টা? দুইটা। বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার।
ওকে, আসো এবার একটু লাইনে আসো। আমাকে যেটা বলতে হবে, এটা বলো, 20-এর মধ্যে তুমি কত পাইছো আমাকে একটু জানাও। 20-এর মধ্যে তুমি কত পাইছো আমাকে একটু জানাও। আল্লাহু আকবার। 20-এর মধ্যে তোমার অবস্থাটা কি আমাকে একটু জানাও। না, তোমরা এখন আমাকে অ্যান্সার বলতেছো না। এবার আসো, সোনার তরী কবিতায় খোরধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রবল স্রোত, ধারালো খুর বিশেষ, খুরের মতো দেখতে, খুরের মতো ধারালো স্রোত। বড় ভাই, সবগুলা কাছাকাছি, সবগুলা কাছাকাছি। আমার না, ইনশাল্লাহ সবার সব কিছুতে পূর্ণতা আসুক, এটাই চাই। বলো, সোনার তরী কবিতায় আমাকে একটু বলতে হবে, সোনার তরী কবিতায় খোরধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা অনেকে বলতে পারো নাই। 21 নম্বর অ্যান্সার। ও, তোমরা এখনো ওখানে বসে আছো, 20-এর মধ্যে 19 পাইছো, আলহামদুলিল্লাহ। তোমরা যদি আমাকে এতই দেখতে পারো, একটা সুন্দর করে একটা শেয়ার মারে দাও না। এত টিপটা কেন? টিপটা হইও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওকে, এবার তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সোনার তরী কবিতায় খোরধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমাদের অনেকের মনে হতে পারে 4টাই কারেক্ট অ্যান্সার, কিন্তু না, এখানে একটা বেস্ট অ্যান্সার আছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমি বারবার বলেছি তোমরা নাম্বার সহ বলিও, তোমরা নাম্বার সহ না বললে আমি বুঝবো? হ্যাঁ, একটা মানুষ সবার মনের খবর কেমনে জানবে? হ্যাঁ, আমি তো যখন জ্যোতিষ হয়ে যাব। ওকে, 21 নম্বর হচ্ছে খুরের মতো ধারালো স্রোত। ওকে, ডান। 10 মিনিটে জয়েন করছি, তাই আগের গেলেও ওকে, সমস্যা নেই। শেষের কবিতা উপন্যাস হলো, আচ্ছা, শেষের কবিতাটা যদি উপন্যাস হয়, শেষ লেখাটা কি? শেষ লেখাটা কি? আচ্ছা আচ্ছা, ওকে, দেখো শেষের কবিতা। আচ্ছা, আরেকটা কথা, তোমরা আমার মানে কোনো কথা কাটসাট করে আবার ইয়া করে দিও না, কেমন? ঠিক আছে। শেষের কবিতাটা হচ্ছে কি উপন্যাস, শেষ লেখাটা কি? কারণ আমি এখন অবিবাহিত ভাই, বিয়ে আটকে যাবে। এবার এটা কি? আচ্ছা, উপন্যাস, ছোট গল্প, কাব্যগ্রন্থ, নাটক। নাটককে তোমাদেরকে আটক করতে হবে। শেয়ার কেমন করে করে? আচ্ছা, ওকে, বল এটার অ্যান্সার কি হবে? না না, এটার অ্যান্সার হচ্ছে কাব্যগ্রন্থ, শেষ লেখা। সকলে দিলাম তুলে এই কবিতাংশের শূন্যস্থান পূরণে কি বসবে? সকলে দিলাম তুলে এই কবিতা শূন্যস্থানে নৌকা ভরে থরে বিধরে নদীর তীরে করুণা করে। বলো তো এটা কি হবে? বলো এটা কি হবে? বলো। কাব্যগ্রন্থ, স্নেহা। ওকে, ডান। বলো 23 নম্বর অ্যান্সারটা কি হবে? আচ্ছা, আমি সরে যাচ্ছি। 23 নম্বর অ্যান্সারটা কি হবে? না না, দেখো, আমি আসলে যে জিনিসটা দেখলাম, অপরিচিত যেটা আছে সেটা যখনই আমি পড়তে গেলাম, কল্যাণে চাইলে হচ্ছে কি ট্রেনের মধ্যে অনুপমকে বলতে পারতো বাট কল্যাণে হচ্ছে কি নিজের ইগুর কারণে অনুপমের সাথে কথা বলে নাই, কারণ অনুপমের ছবি তো কল্যাণে দেখছে। হ্যাঁ, সিনোটের জন্য ভালো হবে না কেন? ওকে, এটা হচ্ছে কি থরে বিথরে, মানে এরপর প্রতিদান। এবার তোমরা আমাকে কমেন্টে বলবা প্রতিদান এই কবিতাটির লেখক কে? প্রতিদান কবিতাটির লেখক কাজী মোহাম্মদ মুসলিম, এটা বলা যাবে না। পল্লী কবি জসীমউদ্দীনের জন্ম কোন গ্রামে? এটা বলো তো, পল্লী কবি জসীমউদ্দীনের জন্ম কোন গ্রামে? শিমপুর, ফকিরহাট, তাম্বুলখানা, আলফারাঙ্গা। এটা কি নাম? নামের একটা সিকোয়েন্স থাকা উচিত। বলো তো এটা কি হবে? যারা ক্লাস করতেছেন না, বারবার বেরিয়ে যাচ্ছেন, আমি মনে করি ক্লাসটা করা উচিত। পাই নাই অ্যান্সার পাই নাই আমি। ওকে, এটা মনে রাখবো, তাম্বুলখানা। তোমাদের অ্যান্সারটা পাচ্ছি না। কল্যাণে আমাকে দেখলে পটে যাবে না ভাই, আমি সুদর্শন নই, আমি শ্যামবর্ণের একজন মানুষ। ওকে, এবার দেখো তাহলে এটা তাম্বুলখানা হলে পরবর্তী কোয়েশ্চনে খেয়াল করতে হবে কোন মিলটি ঠিক আছে? সঞ্চিতা রবি ঠাকুর, অবরোধ ভাসিনী তসলিমা নাসরিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই মহিলাটা হচ্ছে কি বড় বাপের নাস্তিক, এই মহিলাটা হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, এটা মাথায় রাখতে হবে। তারপর সজন বাদিয়ার ঘাট, জসিম ভাই, সঞ্চয়িতা, নজরুল ভাই। বলো তো এখানে কোন মিলটা ঠিক আছে, মানে কোন জুটিটা ঠিক আছে, এখানে কোন জুটিটা ঠিক আছে 100%, আমাকে একটু বলা যাবে? মাথায় রাখবা, আমি আগেও বলেছি বিগত ক্লাসে, সঞ্চয়িতা মানে সঞ্চিতা, এই ঠিক করে লিখ না ভাই, এত তাড়াহুড়া করার কি আছে, লাফাচ্ছিস কেন? আচ্ছা আস্তে আস্তে বলতেছে। সঞ্চিতার নামটা ছোট, তার মানে এটা নজরুল পাবে। সঞ্চয়িতা নামটা লম্বা, 100% এটা কে পাবে? ওইটা পাবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটা ভুল, এটা নজরুলের, এটা ভুল। অবরোধবাসিনী, এটা তো রোকেয়া খালা, এটা রোকেয়া খালা। অবরোধবাসী তসলিমা নাসরিন জীবনও হবে না। তাহলে মিল আছে কোনটা? এটা মিল আছে। ভাই দেখো, আমি তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি এত কথা বলেন কেন? ভাই আমি কথা বলতে খুবই পছন্দ করি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু হচ্ছে কি তোমাদেরকে মূলত ঠিক রাখার জন্য। দেখো দিন শেষে কিন্তু তুমি কোথায় পড়তেছো, কোথায় চান্স পাচ্ছ সেটা দেখবে। প্লিজ একটু চেষ্টা করিও নিজেকে ধরে রাখার জন্য, শেষ মুহূর্তে ফাঁকিবাজি করা যাবে না, একটু পড়াশোনা করো, ঠিক আছে? এবার তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এবার একটু লক্ষ্য করো, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি, বালুচর, নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। আমাকে নাম্বার সহ বললে আমি হ্যাপি হব। মানে 26 নম্বরের অ্যান্সার কত হবে? 26 নাম্বার অ্যান্সার কত হবে? রোকেয়া খালা, ইয়েস। ওকে, বড়মানি ঠাকুর, আচ্ছা ঠিক আছে। বলে এটার অ্যান্সার কি হবে? জসিম ভাইয়ের কি 26-এর ক বলেছি, ইয়েস 26-এর হচ্ছে ক, এটা মাথায় রাখতে হবে। এবার আসো, কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? মানে জন্ম মৃত্যু কোনটা? জীবনকাল বলতে বোঝায় জন্ম, আরটা হচ্ছে কি মৃত্যু। বলো এটা একটু বলতে হবে। না সবার ক্লাস আটকে যাচ্ছে কিনা জানি না, বাট আমারটা আটকাচ্ছে না। তোমাদেরকে বারবার বলতেছি তোমরা কিওয়ার্ডটা লিখো। কিওয়ার্ড মানে হচ্ছে কি ক খ, এটা লিখবা জাস্ট। আচ্ছা ঠিক আছে, দেখো ওকে একটু এর মনে রাখবে, এটা হচ্ছে কি 1903, একটা হচ্ছে 1976। দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট কাব্যটি জসীমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? ভাই রে ভাই, গুরুত্বপূর্ণ। কারা বলে কত প্রকার, কি সংজ্ঞা সহ উদাহরণ এখানে আছে, বলো এখানে কোনটা দিবা? দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট কাব্যটির রবীন্দ্রনাথ বলতেছি জসীমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি? সজন বাদিয়ার ঘাট, রঙ্গিলা নাইয়ের মাঝি, নকশিকাঁথার মাঠ, রাখালি। বলো তো এটা একটু, আমার এটা একটু বোঝাও, আমাকে এটা একটু বোঝাও। আমি একটু পানি পান করি কেমন? আচ্ছা তোমরা আজকে কি খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কেউ দিয়েছো? খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কি কেউ দিয়েছো? আজকে একটা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে কি নকশিকাঁথার মাঠ। থ্যাংক ইউ, অনেক ভালো হচ্ছে। এবার আসো, যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ আমাকে যে কষ্ট দেয় আমি তাকে অনেক ভালোবাসি। টোটাল কথা এটা। এটা কি ঐক্যতানের প্রতিদানের তাহারে পরমানে সুচেতনা। এটা 100% এটা সবাই পারবা, কারণ এটা এই টপিকটাই পড়াচ্ছি। এটা হচ্ছে কি প্রতিদান। শোক কবিতাকে ইংরেজিতে কি বলা হয়? এলেজি, তারপর হচ্ছে কি এগুলো কি লিখছে ভাই? কন্ডোলেন্স, এপিগ্রাম। বলো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে? একটু তাড়াতাড়ি বলতে হবে। শোক কবিতাকে ইংরেজিতে কি বলা হয়? এই চারটা অপশনের মধ্যে কোনটা নিবা বলো? এটা গুরুত্বপূর্ণ আছে। 30 নাম্বার, 30 নাম্বার গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তোমরা এখন 29-এ, 30-এ আসো। আপন ইসলাম, একটু নাম্বার সহ বলি আমার সুবিধা হবে। সাগর, ওকে, এটা হচ্ছে কি এলেজি। ঠিক আছে, ইলিজি বলো, এলেজি বলো। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে? E.M. মিলফোর্ড, W.V. ইয়েটস। W.V. মানে কে জানো? উইলিয়াম বাটলার, না উইলিয়াম বাটলার, W.V. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন।
বলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলতে হবে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে? একটু তাড়াতাড়ি বলতে হবে। 31 খাদিজা আক্তার সোমাইয়া, তুমি বলতেছি ইএম মিল, কমেন্ট অবশ্যই দেখা যায় মিল ফোর্ট। এবার কোনটি শোক কবিতার পর্যায়ে পড়ে? মানুষ, বাংলাদেশ, প্রাণ, কবর। বাইরে ভাই, আউট অফ টপিক, বাট কবির সাথে সম্পর্ক আছে। কোনটি শোক কবিতার পর্যায়ে পড়ে? মানুষ, বাংলাদেশ, প্রাণ, কবর। এটা একটু বলতে হবে আমাকে, এটার জন্য অপেক্ষা করতে হবে। বত্রিশ নাম্বার অ্যান্সার আমি 32 নাম্বারে আছি। বলে এটা কি মনে রাখবা, জসিমউদ্দিনের বিখ্যাত একটা কবিতা হচ্ছে কি কবর। ওই যে ওইখানে তোর দাদির কবর, কি 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 জানি আছে, ভুলে গেছি। এটা হচ্ছে কবর। শোক মানে তো বুঝো, বিয়োগান্তক। কোনটি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ? ময়নামতির চর, বালুচর, উড়ানির চর, চরাচর। এটা বলো তো, এটা একটু দরকার আছে। 33 নম্বর অ্যান্সারটা আমাকে একটু বলো। 33 নম্বর অ্যান্সারটা লাগবে। 33 এখনো পাই নাই। আমার 33 নম্বর অ্যান্সারটা একটু লাগবে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। এখানে বিরক্ত হওয়ার কিছু নাই, অনেক স্পিডে যাচ্ছি। 33 নম্বরটা বলো। পাই নাই, 33 পাই নাই। আমার কমেন্ট দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? অবশ্যই দেখা যাচ্ছে। আমি সবার কমেন্ট পড়তে গেলে আজকে আর ক্লাস হবে না। এটা হচ্ছে কি বালুচর। বালুচর হচ্ছে কোন কাব্যগ্রন্থ, এটা একটু মাথায় রাখতে হবে। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? প্রতিপাদ্য মানে কি? মূল থিম। প্রতিদান কবিতা। পরার্থপরতা, পরার্থপরতা মানে তো বুঝো। পরার্থপরতা মানে হচ্ছে কি অন্যের জন্য জীবন উৎসর্গ করা বা অন্য কারো স্বার্থ নিয়ে ভাবা। ব্যক্তি স্বার্থ, আত্মগ্লানি, প্রকৃতি বন্ধন। এখানে কোনো প্রকৃতির কথা বলা নাই, নিজের কথাও বলা নাই। ব্যক্তি স্বার্থ না, না, পরার্থপরতা হইতে পারে, দেখতে পারেন এটা। কবিতা, প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য বিষয় এটা হচ্ছে কি গুচ্ছতে আসছে, গুচ্ছ। এটা হচ্ছে কি পরার্থপরতা, মানে অন্যের স্বার্থের জন্য ভাবা আর কি। পল্লীকবি কার? অভিধা। অভিধা মানে হচ্ছে কি উপাধি বা পরিচিত আর কি। পল্লীকবি জসিমউদ্দিনকে অবশ্যই বলা হয়, এটা জানো। ওকে। মা যে ড্যাশ, এটা কি ড্যাশ লিখছে না? মা যে জননী কান্দে গ্রন্থের রচয়িতাকে। আচ্ছা, মা যে জননী কান্দে গ্রন্থের রচয়িতা নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদ্দিন, শামসুর রহমান। এটা রহমান না, এটা রাহমান হবে, রাহমান। আচ্ছা, আজকে খাদ্য অধিদপ্তর যে পরীক্ষাটা গেল, খাদ্য অধিদপ্তর, আচ্ছা এটার অ্যান্সার কি জানো? এটার অ্যান্সার হচ্ছে কি জসিমউদ্দিন। আচ্ছা, খাদ্য অধিদপ্তর আজকে একটা কোয়েশ্চেন আসছে, আমি একটু দেখি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা দিয়ে, এটা তোমরা পারো কিনা দেখো তো। আজকে খাদ্য অধিদপ্তর এই কোয়েশ্চেনটা আসছে, দেখি তোমাদের কি অবস্থা। ফুলে ফুলে ঘর ভরেছে, এই বাক্যের মধ্যে ফুলে ফুলে এটা কি কারক? এটা খাদ্য অধিদপ্তর আজকের পরীক্ষায় আসছে। ফুলে ফুলে ঘর ভরেছে, এই বাক্যের মধ্যে ফুলে ফুলে এটা কি কারক? এই কোয়েশ্চেনটা আসছে, আমার মনে হয়েছে যে এখানে দেওয়া, তাই দিলাম। আবার কেউ টেনে টেনে অন্যদিকে কথা নিয়ে যাবে না। ফুলে ফুলে ঘর সেজেছে বা ভরেছে, বলে এখানে ফুলে ফুলে এটা কি কারক? ওকে, আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা বলিও। এবার আসো, কারকের কথা বলেছি। কারক মানে জানো, কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপদমকারক, সম্প্রদায়কারক, অধিকরণকারক। ওকে, এবার আসো। 1 পয়সার বাঁশি কাব্যের রচয়িতাকে, যেহেতু জসিম ভাইয়ের কথা বলতেছি, এটা হচ্ছে কি 100% মাইশা। এটাকে তোমরা অনেক কর্তৃকারক বলতেছো, অনেকে অনেকভাবে বলতেছো, অনেকে কর্মকারক বলতেছো। 1 পয়সার বাঁশি এটা হচ্ছে কি জসিম ভাইয়ের। ভাই দেখো, ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ঘর ভরার মাধ্যমটা কি? ফুলে ফুলে ঘর সেজেছে, ঘর সাজার মাধ্যমটা কি? ফুল। 100% এটা করণকারক হওয়ার কথা। এটা একটা সরকারি অধিদপ্তরের পরীক্ষা। এবার জসিমউদ্দিনের বাবার নাম কি? জসিমউদ্দিনের বাবার নাম হচ্ছে কি রসগোল্লা, সরি, আনসারউদ্দিন মোল্লা, আজহারউদ্দিন, তারপর হচ্ছে কি আসগর আলী, আতাহার আলী। এই অ্যান্সারটা বলো তো আমাকে। জসিমউদ্দিনের বাপের নাম কি? আনসারউদ্দিন মোল্লা, রসগোল্লা, আজহারউদ্দিন, বেঁচে থাকে বহুদ্দিন, আসগর আলী, আপনার হাতে দিব একটা তালি, আতাহার আলী, আপনার চোখে পড়বে বালি, সেজন্য আমাকে লাগে খালি খালি। এবার আসো, এটা অ্যান্সারটা বলো না এখনো। মনে রাখবা, জসিমউদ্দিনের বাবার নাম হচ্ছে কি মোল্লা, তার মানে হচ্ছে কি আনসারউদ্দিন মোল্লা। ওকে, ঠিক আছে।
জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য মানে মূল থিমটা কি? নাগরিক জীবন। নাগরিক জীবন তো মনে হয় শামসুর রহমানের। শহরে জীবন, নাগরিক জীবন মানে শহর জীবনের কাছাকাছি। পল্লী জীবন, মধ্যবিত্ত জীবন। মধ্যবিত্ত জীবন বলতে আসলে কোনো কবি পায় নাই। ওকে, এবার বলো জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য কি? এবার আমাকে একটু এটা বলতে হবে, জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য। এখন অ্যান্সার পাই নাই। আহ 39 নাম্বার, 39 নাম্বার আমাকে একটু উদ্ধার করো প্লিজ। পল্লী কবি, ওনাকে পল্লী কবি বলা হয়। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, এই পঙ্কোক্তি প্রতিদ্বন্দ্ব কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, এই পঙ্কোক্তিটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? আমাকে একটু বলতে হবে এই পঙ্কোক্তিটি হচ্ছে কতবার ব্যবহৃত হয়েছে, একটু বলা যাবে? আমার স্মরণ শক্তি যদি বেমানে না করে, আপনারা কবিতার মধ্যে হচ্ছে কি 2 নম্বর লাইনে পাবেন, আর তারপর হচ্ছে কি 12 নম্বর লাইনে পাবেন, তারপর হচ্ছে কি 18 বা 15 নম্বর লাইনে পাবেন। অর্থাৎ 3 বার ব্যবহৃত হয়েছে এই কথাটা। 2 নম্বর, 12 নম্বর, 18 বা 15 নম্বর লাইনে পাবেন ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে কি 3 বার ব্যবহৃত হয়েছে। নাম্বার সহ বললে আমার জন্য হেল্প হয়। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, এই পঙ্কোক্তি এটাতে কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা, আত্মঅহংকার, আন্তরিকতা, আত্মগ্লানি। এটা একটু বলতে হবে। 4 বার পাইছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা 40 3 বার, সরি 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 ভুল বুঝছি। এটা বলো তোমাদের বইয়ের 2 নাম্বার, 12 নাম্বার, 18 বা 15 নম্বর লাইনে পাবে ইনশাল্লাহ। আমি লাইন সহ বলে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। বলো আপন আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, অর্থাৎ যে মানুষটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি তাকে বুকে আগলায় রাখতে চাচ্ছি। 100% আমি তাকে ক্ষমা করে দিয়েছি, যদিও সে ক্ষমার অযোগ্য। ঠিক আছে, ক্ষমাশীলতা, ক্ষমাশীলতা। কবি পথে পথে ফিরেছেন কেন? অনিষ্টকারীর উপকারের জন্য, প্রতিশোধ গ্রহণের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, আত্মগ্লানির কারণে। ভাই কমন সেন্স, এটা হচ্ছে কি কবিতাটা পড়লে বুঝতে পারবা। অনিষ্টকারীর উপকারের জন্য, প্রতিশোধ গ্রহণের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য। বলো তো এটা অ্যান্সার কি হবে? খাচ্ছি আর ক্লাস করতেছি, লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি। বলো 42, 42 নম্বর অ্যান্সারটা বলো। আত্মগ্লানি, প্রতিশোধ গ্রহণ, এই দুটো মনে হয় বাদ দেওয়া যাবে। তোমরা চিন্তা করো, আমি আসলে জানি না। এটা হচ্ছে কি অনিষ্টকারীর উপকারের জন্য। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছে। ওকে, প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? কুল ও নৌকা, ঘর ও কোল, ঘর ও বাড়ি, বাগান ও কোল। অর্থাৎ ওই যে ক্ষমা করার পর তাকে উপকার করতে চেয়েছে সে, এটা একটু মাথায় রাখবা। সব্য সাচী মানে হচ্ছে কি উভয় হাত যার চলে। ওকে, প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন এটা একটু বলতে হবে, এটা একটু বলতে হবে। হ্যাঁ, আমাকে এটা বলো। 43 নম্বর অ্যান্সারটা বলো। আচ্ছা, তোমাদের কি বিরক্ত লাগতেছে? স্পিডে নিচ্ছি তাই, স্পিডে পড়াচ্ছি, এর জন্য কি বিরক্ত হচ্ছ? আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে আর অভিমান আমারও তো হয়। এরকম একটা গান আছে, আমি বেশি চিল্লানোর কারণে সুরটা আনতে পারতেছেন। এটা হচ্ছে কি ঘর ও কুল। ওকে, হয়েছে আর স্পিডে। ওকে, এবার আসো। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদে তার ঘর, এই পঙ্কোক্তির মধ্য দিয়ে কবি ভাবনার বিষয়টি ফুটে হচ্ছে অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা, অনিষ্টকারীর প্রতি প্রতিহিংসা, প্রতিহিংসা কেন হবে, অনিষ্টকারীর প্রতি শ্রদ্ধাবোধ, অনিষ্টকারীর প্রতি করুণা। বলো বলো এটা কি হবে বলো। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা, একটু আগেই পেয়েছি। ওকে, আসো আসো,
এরপর হচ্ছে কি কবি কার জন্য কাঁদেন? জীবন ও বউর জন্য না। কবি কাঁদেন কার জন্য? যে কবিকে আঘাত করেছে, যে কবির কুল ভেঙেছে, যে কবির ঘর ভেঙেছে, যে বিষে ভরা বান দিয়েছে। বাইরে ভাই, কবিতার লাইন যেরকম সেরকম অ্যান্সার হবে। এখানে আমার বাপ আসলেও অ্যান্সার চেঞ্জ হবে না। এখানে এগুলো হচ্ছে কবিতার হুবহু লাইন। ওকে, ভাইয়া সেকেন্ড পেপার থেকে কখন পড়াবেন? আপনার কখন লাগবে সেটা বলেন, আমি আপনাদের সিদ্ধান্তের উপর বলিয়ান। কবি কার জন্য কাঁদেন? কবি হচ্ছে কি, কবিকে যে আঘাত করছে তার জন্য কান্না করতেছে। আর আমাদের এখানে হলে সংসার ভাঙি যায়। কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কি করেন? এগুলো আমার বিশ্বাস হয় না, এখানে অনেকগুলো কথা। কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কি করেন? কাঁদেন, ঘর বাঁধেন, রাত জাগেন, মালা গাঁথেন। বলো এটা কি হবে? বলো। তোমাদের ব্যাকরণে কোন টপিকে সমস্যা আছে বলো, নাকি অল টপিক? এখন অল টপিক পড়াতে গেলে তো অনেকে বুঝবে না, কারণ যাদের বেসিকটা নাই। 46 নম্বরটা বলতে হবে। 46 আমাকে বলতে হবে। এটা হচ্ছে কি, কান্না করতেছে। ও, তাহারই পরে মনে আরেক প্রেমের কাহিনী। হাজব্যান্ড মারা গেছে, কার কোনো কিছু ভালো লাগতেছে না, লেখালেখি বন্ধ করে দিছে। অর্থাৎ তোমরা জানো বাংলাদেশের যত কবি সাহিত্যিক আছে তারা হচ্ছে কি প্রকৃতি নির্ভর। প্রকৃতিকে দেখে তারা অনেক কিছু লিখে শিখে। তো হচ্ছে যখন তার স্বামী নেহাল আহমেদ নাকি তার স্বামী মারা গেছে, তার আর কবিতার সুর উঠতেছে না। এটাই মূল কাহিনী। আচ্ছা, তোমরা কি বললা? না আমি তো আচ্ছা, উপসর্গ টপিকটা তোমরা কি জানো? উপসর্গের শব্দের মধ্যে উপনিজি একটা উপসর্গ। স্যার বুঝি নাই। স্বর্গ মানে হচ্ছে কি অধ্যায়। স্বর্গ শব্দের সাথে উপ এটা যুক্ত হয়ে উপসর্গ হয়েছে, অর্থাৎ উপসর্গ নতুন শব্দ গঠন করে। আচ্ছা ঠিক আছে, ওকে। সংলাপ নির্ভর রচনা কোনটি? সংলাপ নির্ভর রচনা কোনটি? সংলাপ মানে হচ্ছে কি এখানে দুইজনের কথা থাকবে। সংলাপ মানে তো বোঝো। সংলাপ নির্ভর রচনা কোনটি? ঐকতান, সাম্যবাদী, তাহারই পরমাণু সে অস্ত্র। ব্যাকরণ কিছু পারে না ভাই। এটার নামে কিন্তু ব্যাকরণ হলেও এটার কিন্তু আছে অনেকগুলো ধরন। যদি তুমি না পারো ব্যাকরণ, তখন কিন্তু পরীক্ষার হলে আসবে তোমার মরণ। ঠিক আছে, পরীক্ষার হলে মিলিয়ে নিও আমার কথার বিবরণ। এটাই কিন্তু আসল ব্যাকরণ। কারকের মধ্যে একটা প্রকারভেদ আছে, তার নাম হচ্ছে কি করণ। এটারও আছে অনেকগুলো ধরন। এই কথাটি রাখিও স্মরণ, আমার সাথে মিলিয়ে নাও কথাগুলোর বিবরণ। এভাবে আমি ক্লাসের মাধ্যমে দিব একটা মস্ত বড় আবরণ। ওকে, এবার আসো। সংলাপ নির্ভর মানে হচ্ছে কি, এটা তো জানো, এটা হচ্ছে কি, তুমি কই বাবা, তাহার এই পরে মনে। অলখ, অলখ শব্দের অর্থ হচ্ছে সরব, নীরব, প্রত্যক্ষ, অলক্ষ্য। অলখ, অলখ পাথার বাহিয়া মানে দূরের কোনো কিছু বোঝায় হয়তো। ওকে, কনভারসেশন। তোমরা ইনবক্সে যেগুলো করো, এগুলোকে আমি কনভারসেশন বলি না। এগুলো কোনো কাজে আসে না। স্যার কবি কবি ভাব, মহিলা কবির অভাব। ওকে, এবার দেখো এটা হচ্ছে কি অলক্ষ্য। ঠিক আছে, তোমরা যারা অলক্ষ্য বলতেছো এটা তোমরা একটু পরে দক্ষ হয়ে যাবা। দক্ষ হলে তোমাদের সাথে কোনো পক্ষই পারবে না। ওকে, তাহার এই পরমাণু কবিতায় মাধবী শব্দের অর্থ কি? মাধবীলতা। 100% কোনো কিছু হইতে পারে, এক প্রকার ফুল, বসন্ত, মধুর, লেবু। মেয়েরা বেশি চিনবে, আমি চিনি না। সমাস, ধাতু, এমন মেন টপিক। আচ্ছা দেখি, চেষ্টা করব। তাহার এই পরমাণু কবিতায় মাধবী শব্দের অর্থ কি বলো? 49, একটু স্পিড কমে গেছে। 49, আমি অ্যান্সারটা পাই নাই। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না। ওকে, আসো। ইনবক্সে অ্যাড করতাম। আচ্ছা, অ্যাড করব। এক প্রকার ফুল। ঠিক আছে, এবার 50 নম্বর। মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে, রিক্ত মানে শূন্য, কোথায় চলে যায়? বসন্তে কুহুলি উত্তরি তোলে, বনে পুষ্পশূন্য দিগন্তের পথে। বলো এটা কি হবে? 50 নম্বর। আগে ছোটবেলায় পড়তাম 1 নম্বর হাদিস শরীফ। হাদিস শরীফের অর্থ
মধ্যের আলিফ সামনে নিয়া টানিয়া পড়িতে হয়। এবার বলো 50 নম্বর কি হবে? পুষ্পশূন্য দিগন্তের পথে। না 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 না, তাহার এই পরে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের কথা, বাতাবি লেবু লিচু, বাতাবি লেবু আম, আম লিচু আম পেয়ারা। বলো আম পেয়ারা। উফ, সিওত এক্সাম। আচ্ছা ওকে, এবার দেখো, এবার তোমাকে যেটা মাথায় রাখতে হবে, একটাও ফ্রিতে জিকে ক্লাস আমি বলতে পারবো না, হয়তো নিয়েছে, আই ডোন্ট নো। এটা হচ্ছে কি বাতাবি লেবু এবং আম। 52 নম্বর দেখো, দক্ষিণ দুয়ার গেছে খুলি, এ দুয়ার দিয়ে কি আসবে? শীতের হাওয়া, বসন্তের বাতাস, শরতের শিশির, হেমন্তের ঘ্রাণ। বলো তো। হ্যাঁ, পিডিএফ তো বিগত প্রিভিয়াস যে ক্লাসটা নিলাম ওইটা তো দিয়ে, পিডিএফ তো দিলাম, আজকেরটাও দিয়ে দেবে ইনশাল্লাহ। কথা দিয়ে কথা রাখাটা হচ্ছে কি মুমিনের লক্ষণ, কারণ মুনাফিকের লক্ষণ 3টা। প্রথম হচ্ছে কি আল্লাহ জি ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে আল্লাহ জি ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আর ওদের স্থানটা কোথায়? আল্লাহ জি ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তারা। সুতরাং কথা যেহেতু দিয়েছি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে, বসন্তের বাতাস। ওকে, তাহার এই পরম, ও সরি এটা দেখি ফেলছিস তোরা। তাহার এই পরমাণু কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? বসন্ত ঋতু। ঠিক আছে, তোমরা 54 নম্বরটা বলো। তাহার এই পরমাণু কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? দক্ষিণা সমীরের, আমের মুকুলের, বসন্তের, হেমন্তের। বলো 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 বলো। তোমরা কেমন জানি হয়ে গেছো, আমি তোমাদের এই কথা শুনে পিডিএফ পাই নাই, পেজের মধ্যে পোস্ট করা আছে, একটু দেখিও। এটা কি হবে? তাহার এই পরমাণু কবিতায় তার আগমনী বলা হয়েছে। ওকে, আমি বললাম পোস্ট করা আছে, এটা হচ্ছে বসন্তের কথা বলা হয়েছে। আমি ভাই ক্লাস, আমি কল কেমন ধরবো আমি বুঝতেছি না। কোনটি সংলাপ নির্ভর কবিতা? এটা ডাবল হয়ে গেল, এটা হবে না। তারপর দেখো, তাহার এই পরমাণু কবিতাটিতে কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? কোন ঋতু? এটা হচ্ছে শীত, বসন্ত, শরৎ, হেমন্ত। বলতে হবে তো, এটা একটু বলতে হবে, নাম্বার সহ বলতে হবে। 56 নাম্বার, 56 নাম্বার বসন্ত, 56 নাম্বার। তোমরা অ্যান্সার তোমাদের স্লো হয়ে গেল। আচ্ছা তুললাম, আর নামাবো না। এবার দেখো, তাহার এই পরমাণু কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ কি? বসন্ত বিমুখতা মানে কি? সে বসন্তকে একদম পাত্তা দিচ্ছে না। কবি ভক্ত আসি বলতেছে, এই শোনো না প্লিজ, তুমি তো মানে নর্মালি হচ্ছে কি প্রকৃতি যখন মানে রূপ চেঞ্জ করে তখন তো তুমি কবিতা লেখো, এখন তুমি লিখতেছো না কেন? প্লিজ একটু লিখো, প্লিজ একটু লিখো। তো এইভাবে বলতেছে, উনি হচ্ছে কি মুখ ফিরে নিছে, এরকম করে তাকাচ্ছে, এরকম করে তাকাচ্ছে। এর বিমুখতার কারণটা কি? এটা রিজন হচ্ছে কি হয়তো তার কেউ একজন মারা গেছে। 57 নম্বর, এটা হচ্ছে কি প্রিয় বিয়োগ, মানে জামাই মারা গেছে। শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেননি? অর্থের, ফাল্গুনের, বসন্তের, হৃদয়ের। বলে এটা কি হবে অ্যান্সার? শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেননি? আমাকে একটু বলতে হবে এটা। অর্থের, ফাল্গুনের, বসন্তের, হৃদয়ের। তোমরা রেসপন্স কম করতেছো, আমি ক্লান্ত। দেখো এরপর দেখো, এরপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তাহার এই পরমাণু কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? ফাগুনকে, বসন্তকে, মাঘকে, শীতকে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঠার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই,
এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। দেখো এবার তাহার এই পরিমণে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মায়া কাজল, সাদের মায়া, উদাত্ত পৃথিবী, মনোজীবন। বলো, এবার বলতে হবে। প্রাণ ফিরে পেয়েছি, আবারও প্রাণ ফিরে পেয়েছি, এতক্ষণ নির্জীব ছিলাম। তাহার এই পরিমণে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মায়া কাজল, সাদের মায়া, উদাত্ত পৃথিবী, মনোজীবন। এটা বলতে হবে। আমার জন্য অপশন দেখো না। ও, তোমার লাইফের অপশন আমি বন্ধ করতেছি, আর জীবনের সামনে যাব না। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা বুঝো না? এতক্ষণে আসি অরিন্দম কহিল বিষাদে, কেমনই আসি লক্ষণ পশিল। খুবই দারুণ একটা কবিতা, আমার পছন্দের, নারীকে কেন্দ্র করে। ওকে, এবার আসো, এটা হচ্ছে কি সাজের মায়া। নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ? সাদের মায়া, মনোজীবন, ইতল বিতল, মৃত্তিকা। ইতল বিতল গাছের পাতা, গাছের নিচে ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভেঙে ছাতা, হ্যান ত্যান, ওই যে এগুলো ওরা কি কবিতা। এটা কি ইতল বিতল মানে বাচ্চাদের জন্য। তোমাদের ছোট ভাই বোন থাকলে প্লাস তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে দেখবা যে তোমাদের বাচ্চা কাচ্চার জন্য হচ্ছে কি শিশুদের যে বইগুলো আছে সেগুলো তো দেখবে এগুলা। ওকে, পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর কথা উল্লেখ আছে? একটু আগে পড়েছি নেবুর কথা এবং আমের কথা। কোথায় আছে? এটা হচ্ছে তাহার এই পরিমণের মধ্যে আছে। পরিমণি না, পরিমণে। এরপর সংলাপ প্রধান কবিতা। বাইরে ভাই, এক কোয়েশ্চেন আবার কয়বার আসবে? কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি। পাককে স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝায়? মায়াবী চোখ, অশ্রুসিক্ত নয়ন, কমল চোখ, উৎসুক চাহনি, মানে এভাবে। সেটা আসলে কষ্ট, এভাবে থাকাছে। ওকে, এবার দেখো এটাকে বলা হয় উৎসুক চাহনি। না, কিসের বিরক্ত লাগে? তুমি আমার কাছে একবার পরে দেখিও। হবে না আর হামলা, সহজ হবে বাংলা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আমি হচ্ছে কি 64। উৎসুক চাহনি মানে একটা কৌতূহলী, উৎসুক চাহনি মানে একটা কৌতূহলী চাহনি। ঠিক আছে, তাহার এই পরিমণে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়? ফেব্রুয়ারি 1969। প্রকৃতি এবং আর কি বলেছে? মানব মন। মানব মন মানে হচ্ছে কি মিস করা কাউকে, মানে হচ্ছে কি, বুঝো তো না? আমি আর কি বলবো, তোমাদের সামনে তো অনেক প্যারেন্টস থাকে, আমার তো অনেক কথা বলার থাকে, বাট বলবো না আমি। তাহার এই পরিমণে কবিতায় তাহার এই পরিমণে বাক্যটি দ্বারা রূপক অর্থে কি বোঝানো হয়েছে? শীতকে, বসন্তকে, স্বামীকে, সবগুলো। এই শোনো, এখানে তাহার এই পরিমণে শীতকে বোঝাচ্ছে, বসন্তকে বোঝাচ্ছে, স্বামীকে নাকি সবগুলোকে? বলো তো। বলো। আল্লাহ, কিছু বলবো না আন্টি। এটা পড়ার মাঝখানে আসছিল যে আমার একটু উচ্চারণ একটু এলোমেলো হয়ে গেছিল, ওই জন্য। এটা মনে রাখবা, তার জামাইকে মিস করতেছিল। ওকে, 68। এখনো দেখোনি তুমি। বাক্যের নি হচ্ছে, এটা আসলে এভাবে লেখা উচিত, দেখোনি। এখনো দেখোনি তুমি, বাক্যটি নি এটা কেন দিয়েছে এই কথাটা? আমি আপনাকে একটু কথা বলি। পৃথিবী উল্টে গেছে, উল্টে যাক, কারো সংসার ভাঙছে তাও ভাঙে যাক। একটা কথা মাথায় রাখবেন, আমি বললাম আমার নাম তো মুসলিম, এই নামটাই আমি লিখতে বেশি ভালোবাসি। মুসলিম ভালো ছেলে, মুসলিম ভালো ছেলে। এই ছেলেটা কোন পার্টিসিপেন্ট স্পিচ? 100% ইটস ওয়ান কাইন্ড অফ নাউন। মুসলিম কেমন ছেলে? এই যে ভালো ছেলে। আমরা জানি নাউনকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউনকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা তোমরা জানো, নাউনকে যেটা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। তোমরা একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দিতে পারবা? আমি জানি না এই অ্যান্সার সেন্টেন্সটা ঠিক আছে কিনা। ইট ইজ এ পেন। ঠিক আছে, ইট ইজ এ পেন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে একটা কাহিনী আছে। ইট ইজ এ পেন, এখানে এটা কোন পার্টস স্পিচ? এটাকে কি আমি আর্টিকেল বলতে পারবো? এটাকে কি আমি নাউন বলতে পারবো? এটাকে আমি কি বলতে পারবো? আমাকে একটু কমেন্টে বলতে পারবা? বলো।
ইট ইজ অ্যাপেন, এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? বলো, এটা কি আর্টিকেল বলা যাবে নাকি আমি নাউন বলবো? এই দুটার মধ্যে কোনটা বলবো আমাকে একটু বোঝাও তো। এটা নার্সিং ভর্তি পরীক্ষায় আসছিল একবার, নার্সিং ভর্তি পরীক্ষায়। বলো এটাকে তুমি কি বলবা সেটা বোঝাও। তোমরা জানো যেটা নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ভাইয়া বুঝি নাই, যদি না বুঝো একটু ছোটবেলায় যাই। ভাই আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ মুসলিম, একটু ছোটবেলায় যাই। আপনারা ছোটবেলায় কি পড়ছেন? যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা, তাহলে এখানে একটা কলমের সংখ্যা বোঝাচ্ছে না? 100% ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এটাকে আর্টিকেল বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলতে হবে। কারণ কি? সেন্টেন্স অনুসারে। এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, মুসলিম দ্রুত লিখে, মুসলিম দ্রুত লিখে। এখানে লিখে এটা হচ্ছে কি ভার্ব। কিভাবে লিখে? দ্রুত লিখে। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি, এটা যদি ভার্ব হয়, যেটা ভার্বকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যেটা ভার্বকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, আমি হয়তো ভুল বলতে, আমি চেষ্টা করতেছি ভুল না বলার জন্য। এবার দেখো, দেখো নি, এই যে দেখো যেটা আছে সেটা হচ্ছে কি ভার্ব। এই নি হচ্ছে কি, এটা হচ্ছে কি, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এখানে ক্রিয়া বিশেষণ আছে কিনা দেখো। যেটা ক্রিয়াকে মডিফাই করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ওকে, এবার তাহার এই পরমনে কবিতায় কবির কার কথা মনে পড়ছে? কবির জীবনের, কবির স্বামীর, বসন্তের সৌন্দর্য, মাঘের সন্ন্যাসী। বলো। তোমরা তারা আর্টিকেল বলতেছো। আমার নাম এখানে লেখা আছে মনে হয়, এই যে মুসলিম। ওকে, বই দিবেন? এটা কি লিখছে? রেজাউন নবী। এই সাগর তুমি কোথায়? ওগো সাগর তুমি কোথায়? আর কতকাল তোমার জন্য অপেক্ষার প্রহর গুনিতে হবে। দেখো আমি তোমারই আদলে তোমারই জন্য অপেক্ষায় রয়েছি। কালকে তুমি মেনশন করেছিলে টেনশন না করে তোমার জন্য একটা কেয়া কসমেটিকের সৌজন্য অর্থাৎ এআরএস এর সৌজন্যে পেয়ে গেছেন একটি টেক্কা বই। এটা টেক্কা। আপনার নাম হচ্ছে কি রেজাউন নবী সাগর। আপনি কি এখানে আছেন? আপনি ভাই অনেক ভাগ্যবান। আপনি অনেক ভাগ্যবান, কারণ আমি জীবনে লটারি পাই নাই, আমি জীবনে গিফট পাই নাই, আল্লাহর রহমতের সামনেও ইনশাল্লাহ পাবো না। তুমি পেয়ে গেছো। তো তোমরা যারা এখনো সময় আছে, স্টিল নাও, তোমরা যারা ক্লাসে আছো, মচৎকার ভাবে একটু শেয়ার মারি দাও। তোমরা মনে করবো দেখেন আবার আমি ওই যে অনলাইন ইয়ার মতো। এই যে এই বইটা খুবই দারুণ, এখানে অনেক কিছু ব্যাখ্যা সহকারে আছে। দেখো এই বইটা সাগর ভাই পেয়েছে। তোমরা যারা পাও না আফসোস করিও না, আজকে একবার ইয়া করে দেখো না, এমবি তেমনও চলে যাচ্ছে, একটা শেয়ার মারি দাও। ওকে সাগর, তুমি এটা পেয়ে যাবা। তুমি ভাইয়াদের সাথে একটু কথা বলিও। ওকে, এবার দেখো এটা হচ্ছে কি মাঘের সন্ন্যাসীর। এবার তুমি কই? তাহার এই পরমনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ কি? প্রিয় মানুষ বিয়োগ হয়ে গেছে, এটাতে পারবা। মাধবী কুড়ির বুকে কি নেই? মাধবী কুড়ির বুকে কি নেই? ঘ্রাণ, গন্ধ, অর্ঘ্য, পুষ্প, সাজ। বলো তো এটা। সাগর ভাই অনেক লাকি, আল্লাহ তোমার কপালেও একটা ভালো বউ দিবে ইনশাল্লাহ। আর ইউনিভার্সিটিতে একটা আসন দিবে ইনশাল্লাহ। না আমাদের ভাগ্য খারাপ ভাই, মানুষের কপাল খুলে নেই, আমাদের অন্য কিছু খুলে যায়। এবার আসো, মাধবী কুড়ির বুকে কি নেই? মাধবী 71 নাম্বার। বলো 71 নাম্বার। পাই নাই। এটা হচ্ছে কি গন্ধ নাই, এটা কবিতার হুবহু লাইন। 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতার মূল সুর কি? এটা কি বিবেকবোধ, নৈতিকতা, অদম্য, তারুণ্যশক্তি, ভীরুতা? এটা সবার পারার অধিকার আছে, এটা সবাইকে পারতে হবে, এটা সবাইকে পারতে হবে। আজকে নেট সমস্যা নাকি তোমাদের? ওকে, আপনি বিয়ে কবে করবেন? আচ্ছা ইনশাল্লাহ। দেখো এটা হচ্ছে অদম্য তারুণ্য শক্তি, ঠিক আছে। 72 নম্বর। 73 নম্বর দেখো, 18 বছর বয়সে কি নেই? ঝুঁকি নেই, মন্ত্রণা, সংশয়, কাদা। বলো এখানে কোনটা হইতে পারে? এখানে কোনটা হইতে পারে? 18 বছর বয়সে কি নেই? ঝুঁকি, মন্ত্রণা, সংশয়, কাদা। ঠিক আছে, অ্যান্সার পাই নাই। 73 নাম্বার। 73 নাম্বার। আমরা 100টা পর্যন্ত যাব, তারপর ক্লাস শেষ। পিডিএফটা নিয়ে নিও।
কথা বুঝো, বাংলা কথা, এখানে কোনো সংশয় নেই, কবিতার হুবহু লাইন। ওকে, তারপর 74 নম্বর, কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? জাহাজ, নৌকা, স্টিমার, বাষ্প। বলো। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছেলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। দেখো, খুব দারুণ কোয়েশ্চেন। এই বয়স তবু নতুন কিছু তো করে। আচ্ছা, এবার এখানে নতুন করে, এটা আসলে কোয়েশ্চেনটা হয় নাই, এখানে কোনো কিছুর উপর মার্ক করা নাই। আচ্ছা, এখানে এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা জিজ্ঞেস করেছে খুব সম্ভবত। এবার আসো, এটা অব্যয় বলা হচ্ছে। এখন প্রশ্ন, ভাই অব্যয়টা কি? মাথায় রাখবা একটা জিনিস, মাথায় রাখবা, একটা বাংলা কথা শিখাই আজকে তোমাদেরকে। আজকে একটা তোমাদেরকে বাংলা কথা শিখাই, একটু চেষ্টা করি বাংলা কথাটা শোনার জন্য। আমি বললাম, তুমি কি মুসলিম? তুমি কি মুসলিম? তোমরা কি জানো ক রস্বইকার এবং ক দীর্ঘইকার কোথায় লেখা হয়? তুমি কি মুসলিম, এই বাক্য থেকে যদি আমি কি যেটা আছে সেটাকে যদি আমি মাইনাস করে ফেলি, মানে নিয়ে ফেলি, বাক্যটা হচ্ছে কিনা দেখো তো, তুমি মুসলিম। ইয়েস, অবভিয়াসলি বাক্য হচ্ছে। মনে রাখবা, একটা বাক্য থেকে যে অংশটা কর্তন করার পরও বাক্যটা ঠিক থাকে সেটাকে বলা হয় অব্যয়। ভাইয়া বুঝি নাই। একটা বাক্য থেকে যেটাকে আলাদা করার পর বাক্যটা ঠিক থাকে বা মিনিং ঠিক থাকে 100%, এটাকে বলা হয় অব্যয়। ঠিক আছে, এখানে কি, এটা হচ্ছে কি অব্যয়। আবার ক দীর্ঘইকার থাকলে এটা কিন্তু অন্য কিছু হতে পারে। এ বয়স তবু নতুন কিছু তো জানে, তবুটা বাদ দাও তো, এ বয়স নতুন কিছু তো করে। এই যে তবু, এটা বাদ দিলে বাক্যের কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে একটা টাইপিং মিস্টেক বা ভুল মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে চরণটি দ্বারা কি বোঝানো হয়? আনন্দের দুঃখ, প্রাণ ত্যাগ, ব্যর্থতার দীর্ঘশ্বাস, আত্মত্যাগ। আচ্ছা, ওকে, এটা বলো, এটা কি হবে? এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এটা হচ্ছে কি ব্যর্থতার দীর্ঘশ্বাস। কালো লক্ষ্য, উফ, আপসেট হয়ে যাওয়া আর কি। এরপর বলা হচ্ছে, কোনটি সুকান্ত রচিত কাব্যগ্রন্থ? হরতাল, আকাল, ছাড়পত্র, ঘুম নেই। ও, কোনটি সুকান্ত রচিত কাব্যগ্রন্থ নয়? হরতাল তো ওনার, ছাড়পত্র ওনার, ঘুম নেই ওনার। তোমরা কেউ যদি চালাকি করে একটু গুগলে দেখো, তোমরা যদি চালাকি করে একটু গুগলে দেখো, গুগলের মধ্যে দেখাবে এটা হচ্ছে কি সুকান্ত ভট্টাচার্যের একটা রচনা, তবে এটা হচ্ছে কি যৌথ রচনা। এটা হচ্ছে কি যৌথ রচনা, এটা হচ্ছে ওনার কিছু না, এটা হচ্ছে কি ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলনের জন্য এটা হচ্ছে কি একটা যৌথ রচনা। উনি সেখানে কয়েকটা কলাম লিখেছিল, এটা হচ্ছে কি ওনার নয়, এটা যাতে মনে থাকে। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? দেয়াল, পাথর বাঁধা শৃঙ্খল, নাকি অপশাসন? কবিতার হুবহু লাইন 100 করে অ্যান্সার করো। পাবলিক ভার্সিটিকে কি বলবো জানো? বুকের ভেতরে রেখেছি তোমারে, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, এরকম করে বলিও। ওকে, এবার আসো, এটা হচ্ছে কি পাথর বাঁধা, এটা হচ্ছে কমন একটা কোয়েশ্চেন। 79, 18 বছর বয়স কবিতার মূল সুর কি? নৈতিকতা, বিবেকবোধ, অদম্য তারুণ্য শক্তি। এটা তো কমন একটা কোয়েশ্চেন, এটা রিপিট হয়েছে, এটা হচ্ছে কি অদম্য তারুণ্য শক্তি। এরপর দেখো, লক্ষ্য করলে দেখবা 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এটা একটু জানতে হবে, এটা একটু জানতে হবে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে চিটগাং ইউনিভার্সিটিতে আসছে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমিত্র আক্ষর। বলো তো এটা। রাফিয়া, নেট প্রবলেম না, পাথর বাঁধা। এবার বলো 80 নম্বরটা বলো, আর 20টা কোয়েশ্চেন, তারপর তোমাদেরকে টাটা বাই বাই। 80 নম্বর কোয়েশ্চেনটা বলো। তোমরা গত ক্লাস একটা রিভিউ দিবে বলছিল, দাও নাই, তখন বলতেছে ওকে না, আমি গান করতেছি শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। এটা হচ্ছে কি মাত্রাবৃত্ত। ওকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার জন্মস্থান? এটা আসলে কোয়েশ্চেনটা চলে আসছে পরীক্ষায়। শামসুর রহমান তো না, সুকান্ত ভট্টাচার্য হইতে পারে, এটা হবে। সুফিয়া কামাল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা আছে। বঙ্গবন্ধু হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
আর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কি বেসিক্যালি উনি হচ্ছে কলকাতার একটা অঞ্চলে জন্মগ্রহণ করেছে, তবে তার পৈতৃক নিবাস হচ্ছে কোথায় জানো? গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এটা একটু মাথায় রাখিও। তিনি কিন্তু এখানে কোটালীপাড়ায় জন্মগ্রহণ করে নাই, জন্মস্থান বলতে তার পৈতৃক নিবাস হচ্ছে কি এখানে। আমি সত্যি বলতে বিসিএস কোয়েশ্চেন আছে না, আমি হচ্ছে কি 10তম বিসিএস থেকে 42তম বিসিএস পর্যন্ত আমি সবগুলা সলভ করেছিলাম, বুঝছো? 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 18, তাহলে 9 দ্বিগুণ 18 মনে হয়, 9 × 2। আচ্ছা দেখো এটা কি হয়, এটা একটু বলতে হবে। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? আল্লাহ, নয়বার, ঠিক আছে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? ভাই সেম কোয়েশ্চেন আর কতবার আসবে? কবি সুকান্ত ভট্টাচার্য কত বয়সে প্রয়াত হন? প্রয়াত হন মানে দুনিয়ার মায়া ত্যাগ করেন, আল্লাহ বাঁচাইছে, মারা গেছে। এটা আমি আগেও বলছিলাম। ওনারা বাচ্চা থাকলে অনেক বেশি লিখতো। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি ওনাদেরকে উঠাই নিছে, কারণ ওনারা যত জীবিত থাকতো তত বেশি লিখতো। তাদের এই লেখা থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি বেঁচে থাকলে আরও লিখতো। উনি আবার মরে গিয়েও লস হয়েছে, মৃত্যুশাল মুখস্থ করতে হবে। 21 বছর বয়সে বেচারা মারা যায়, ঠিক আছে। 8 বার, ঠিক আছে। একটু আমাকে দেখাই কোনো কোয়েশ্চেনে যদি থাকে। পথ চলতে এই বয়স যায় না থেমে কোন ধরনের বাক্য? বা জটিল বাক্য হলে তো দুই দিকে দুটা সাপেক্ষ যোজক থাকতে হয়, বাক্যের নির্ভরশীলতা থাকতে হয়, প্রধান খণ্ড বাক্য আশ্রিত খণ্ড বাক্য থাকতে হয়। নাই যৌগিক বাক্য মানে হচ্ছে কি দুটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি একটা কানেক্টর বা একটা ঘটক থাকলে সেটাকে বলা হয় কি যৌগিক বাক্য। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে হচ্ছে কি আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে। 100% এটা সিম্পল সেন্টেন্স হইতে পারে। এদেশের বুকে 18 আসক নেবে এই পঙ্কুক্তিতে 18 শব্দটির আলংকারিক অর্থ কি? এটা হচ্ছে কি সংখ্যা, বয়স, তারুণ্য নাকি জরা? বলো কি বোঝাইছে? 86 নাম্বার। এদেশের বুকে 18 আসক নেমে এটা তারা কি বোঝাইছে আমাকে একটু বোঝাও। 10কে কমেন্ট করতে পারলাম না এখনো? 10কে তো কমেন্ট করার কথা, দেখি কমেন্ট এটা 10কে করে দাও। এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি তারুণ্য নেমে আসার কথা বলা হয়েছে, ঠিক আছে। 18 বছর বয়স জানা না কাদা, এখানে কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? দুঃসাহস, শক্তিমত্তা, কর্ম, এটা হচ্ছে কি আত্মপ্রত্যয়। 18 বছর বয়স জানা না কাদা, এটা মানে হচ্ছে কি নিজের প্রতি একটা যে সেলফ কনফিডেন্স থাকে এটা বুঝাইছে। এবার এটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা, এক্সটেন্ড করবা, সিদ্ধান্ত তোমার। এটা হচ্ছে কি আত্মপ্রত্যয়। 18 বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় কি? হৃদয়, স্বপ্ন, মানুষের জীবন, সহস্র প্রাণ। এটা সবারই পারার অধিকার আছে, এটা সবাইকে পারতে হবে। এটা সবারই পারার অধিকার আছে, এটা সবাইকে পারতে হবে, ঠিক আছে। 18 বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় কি? হৃদয়, স্বপ্ন। আমারই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমায় কিভাবে তোমাকে প্রস্তাব জানাই। গানটা সুন্দর আছে। বলে এটা কি 88 নম্বর। আর 12টা কোয়েশ্চেন শেষ পর্যন্ত থাকো, অবশ্যই একটা ক্লাস আজকে রিভিউ দিবা। ক্লাস পছন্দ হয় নাই এরকম, ঠিক আছে। সহস্র প্রাণ চলে গিয়েছে। 89 এই বয়সে প্রাণ ড্যাশ পঙ্কুক্তিটির শূন্যস্থানে কি বসবে? তীব্র, খরতর, প্রখর ও ভয়ঙ্কর, তীব্র আর প্রখর, তীক্ষ্ণ আর প্রখর বলতে হবে। বলো। 10কে কমেন্ট অবশ্যই তোমাদেরকে আজকে করতে হবে। 97টা শেয়ার, আর গত দিনে যে 170টা। দ্রুত বাইট টানতেছি। তালুকদার, তীব্র আর প্রখর। তোমরা কমেন্ট না করলে আসলে আমি যাওয়ার সুযোগ নাই। 89 নাম্বার বলো। ওকে, নিচের কোনটি দুঃসহ শব্দের উচ্চারণ? আমরা জানি দুঃসহ শব্দের মধ্যে হচ্ছে কি বিসর্গ থাকলে কিছু শব্দের মধ্যে হচ্ছে কি দিতে হয় দন্ত স্বর পরিবর্তে আমরা উচ্চারণে জানি হচ্ছে কি তালব্য স হয় দুঃসহ। তাহলে দুষ, এখানে থামছি, যখনই থামবো সেখানে একটা ট্রাফিক পুলিশ দিতে হবে দুঃস। আর যেখানে হচ্ছে কি অ এর উচ্চারণ হয় সেখানে ওকার দিতে হয় দুঃসহ। এটা হতে পারে, এটা হচ্ছে কি উচ্চারণের ক্লাস নিলে তখন ভালো বুঝবা। স্পিডে টানতেছি।
লাস্ট 18 বছর বয়স কি জানে না? কাদা, হাসা, বেদনা, নাচা। বলো মাহমুদা সুলতানা। 18 বছর বয়স কি জানে না? কাদা, হাসা, বেদনা, নাচা। বলো 92। ওকে, ভালো। কাঁদতে জানে না। আদা। দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতাকে? এটা তোমরা সকলেই পারবা, যেহেতু ওনার টপিকে পড়াচ্ছি, এটি স্কিপ করা যায়। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? স্তবক, স্তবক মানে হচ্ছে কি লাইনের গোষ্ঠী। লাইনের গোষ্ঠী হচ্ছে কি 8টি। ঠিক আছে, 95। 96 নাম্বার হচ্ছে 30-এর কবি নন কে? 30-এর কবি নন মানে তো বুঝো, ওনার বয়স খুবই কম। ওনার বয়স খুবই কম। এখানে কারো কি অধ্যাপক হওয়ার স্বপ্ন আছে? থাকলে আমার সাথে করতে পারেন, কারণ আমি একমাত্র দেশের বেকার মানুষ যে কিনা এত চেষ্টা করেও লাইফে কিছু করতে পারি নাই। তো তুমি তো নিজে বলতেছো তুমি কিছু করতে পারো নাই। এবার আসো, এরপর দেখো, এটা হচ্ছে কি সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969। এখান থেকে আমরা হচ্ছে 3টা কোয়েশ্চেন নেব শুধু। ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রতিফলিত হয়েছে দেশাত্মবোধ, প্রকৃতি চেতনা, বাঙালির সম্প্রীতি, সংস্কৃতি, ভাবনা। এটা বলো তো। 97 নাম্বার, এটা বলো। 97 নাম্বারটা বলো, বলতে হবে এটা। 97 অ্যান্সার পাই নাই, শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি দেশাত্মবোধ। 98 ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতার পটভূমি ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, স্বাধীনতা, গণ অভ্যুত্থান। পটভূমি মানে হচ্ছে কি কোন ঘটনাকে কেন্দ্র করে এটা লেখা, এটা হচ্ছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা। আর এটা হচ্ছে কি মানে অনুপ্রাণিত বা অনুপ্রেরণা নেওয়া হয়েছে ওই 1952 থেকে। এটা আবার ভুল বুঝিও না। গণ অভ্যুত্থান। 99 সেই ফুল আমাদের প্রাণ কোন কবিতা? ফেব্রুয়ারি 1969। এটা লাগবে না, মাথায় রাখিও। হরিত উপত্যকা অর্থ কি? হরিত উপত্যকা, হরিত উপত্যকা শব্দের অর্থ কি? হরিত উপত্যকা শব্দের অর্থ হচ্ছে, আপনি দেখেন না পাপল মিয়া? দেখি তো, সবগুলো কমেন্ট করতে পারি না। হরিত উপত্যকা মানে সবুজ উপত্যকা কিনা দেখো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য। একটু বাসায় ট্রাই করিও ভালো করে পড়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী সময়ে বাংলা ব্যাকরণ কিংবা বড় কোনো পরিসরের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, ভালো প্রিয়জনকে ভালো রাখবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালোর সাথে আলোর পথে। টাটা, ভাই ভাই, আবার যেন দেখা পাই। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করবা, আমরা যাতে ভালো একটা আসন গেইন করতে পারি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। পিডিএফটা হচ্ছে কি আপনারা পেজের মধ্যে আজকে রাত বা কালকের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।